আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপারফেড সয়াবিন ওয়েল সংবাদ শিরোনামগুলো। গ্যাসের দাম অতিরিক্ত বেড়েছে বলে ব্যবসায়ী রপ্তানিকারকদের মন্তব্য। ক্ষুদ্র মাঝারি অনেক কারখানা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা। বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান। বাংলাদেশ বিজনেস সামিট আয়োজনে ব্যবসায়ী কূটনৈতিক মতবিনিময়। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান। পরিবেশ প্রতিবেশ রক্ষা করে শিল্পায়নের তাগিদ। এবং ৫৬তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু শুক্রবার। এরই মধ্যে টঙ্গীর তুরাগ তীরে সমবেত ধর্মপ্রাণ লাখো মুসল্লি। কুয়াশায় সাল ছুঁয়ে পানি আর কত হয়রানি আছে সমাধান। বসত ঘরে লাগাও, আনো আসি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন চ্যানেল আই ইউটিউব চ্যানেলে লাইভ স্ট্রিম হচ্ছে। চলছে বিস্তারিত সংবাদে। গ্যাসের দাম বৃদ্ধিকে অতিরিক্ত বলছেন তৈরি পোশাক রপ্তানিকারক ও সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ীরা। দাম বৃদ্ধিতে অনেক ক্ষুদ্র মাঝারি কারখানা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন তারা। গ্যাসের যৌক্তিক দাম বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন তারা। মাসুর শাকিলের রিপোর্ট। আগামী ১ ফেব্রুয়ারি থেকে বড় শিল্প খাতে প্রতি ইউনিট গ্যাসের দাম ১১ টাকা ৯০ পয়সা থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছে। বিদ্যুৎ কেন্দ্রগুলোকে গ্যাস কিনতে ইউনিট প্রতি ১৬ টাকার পরিবর্তে এখন দিতে হবে ৩০ টাকা। হোটেল রেস্তোরাঁয় গ্যাসের দামও বাড়ানো হয়েছে। ব্যবসায়ী নেতারা বলছেন, কারখানা ভেদে এখন গ্যাস বাবদ তাদের যে ব্যয় করতে হবে তার পরিমাণ লাভের চেয়ে এত বেশি, যা কোনোভাবেই বহন করতে পারবে না উৎপাদক ও রপ্তানিকারকরা। এটা অস্বাভাবিক বৃদ্ধি এবং এটা আমাদের জন্য একটা অসহনীয় বৃদ্ধি। এই ভারটা আমরা বহন করতে পারবো না। যেমন একটা প্রতিষ্ঠানের উদাহরণ যদি দিই, ৫,৩৯,০০,০০০ টাকা তার গত মাসে বিল হয়েছে, একটা কম্পোজিট নিট ফ্যাক্টরি আমাদের। তো সেখানে এখন তাকে দিতে হবে নতুন রেটে ১৩,৫০,০০,০০০ টাকা। এই যে ৮,১১,০০,০০০ টাকা বা ১০ লক্ষ টাকা অতিরিক্ত তাকে দিতে হবে, বছরে তার প্রায় ১০০ কোটি টাকা অতিরিক্ত দিতে হবে। তাহলে বছরে কি এই প্রতিষ্ঠান কি ১০০ কোটি প্রফিট করছে? কোনো দিনই না, জীবনেও করে নেই। তাহলে তার কি হবে? এরকমভাবে প্রত্যেকেরই। কিন্তু শিল্প খাতে যাদের সবচেয়ে বেশি গ্যাস ব্যবহার করতে হয় তার মধ্যে অন্যতম টেক্সটাইল। উৎপাদন খাতের ব্যবসায়ীরাও একমত গ্যাসের দাম বৃদ্ধির এই প্রভাব নিয়ে। ১৬ টাকা থেকে ২৫ টাকা করেছি, এটা ৫৭-৫৮% মতো আমরা বৃদ্ধি করার জন্য প্রস্তাব দিয়েছি। একই হারে তো করতে পারত। এখন আমাদের এখানে করছে আপনার প্রায় ৮৭%, আর ওখানে প্রায় ১৭৭% হয়ে গেছে। এটা তো অ্যাকচুয়ালি ডিফিকাল্ট হয়ে যাবে ইন্ডাস্ট্রিগুলির জন্য। ছোটো ছোটো ইন্ডাস্ট্রিগুলি, যারা ডাইং মিল, অনেক ডাইং মিল আছে, আমাদের টেক্সটাইল সেক্টরটা, তারপরে আমাদের ইভেন আমাদের কনজিউমেবল আইটেম যেগুলি ধরেন চিনি, ভোজ্য তেল, এগুলি তো গ্যাস লাগে। এরা যদি গ্যাস না পায় তাহলে কিন্তু এদের যদি এই প্রাইসে দিতে হয় তাহলে কিন্তু তো কস্ট বেড়ে যাবে, তো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামও বেড়ে যাবে, আমাদের টেক্সটাইল এফেক্ট হবে। একটা তো রপ্তানি আছেই। তো রপ্তানি শিল্পকে যদি আমরা বন্ধ করে দিই, তাহলে আয় যদি বন্ধ হয়ে যায়, তাহলে বিদেশে আগামী দিনে আপনি কয়লা আনেন, যে যা কিছু আনেন না কেন আমদানি করেন, সে তো ফরেন কারেন্সিতে আপনি তো আয়ের জায়গাগুলি বন্ধ করা, উৎসগুলি আমার মনে হয় ঠিক হবে না। গ্যাসের দাম বৃদ্ধি পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ীরা। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। রাজনৈতিক স্থিতিশীলতা এবং বিচক্ষণ নেতৃত্বের সুযোগ নিয়ে বিদেশি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ বিজনেস সামিট সম্পর্কে বিভিন্ন দেশের কূটনীতিকদের জানাতে রাজধানীতে এফবিসিসিআই এর আয়োজনে আরেক অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, বাণিজ্য বিনিয়োগ প্রতিনিধি দলে যাতে বড় কোম্পানিগুলো অংশ নেয় সেই বিষয়ে কূটনীতিকদের সহযোগিতা চান। আয়োজকরা জানান ১১ই মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামিটটি উদ্বোধন করবেন। আরও জানাচ্ছেন রিজভি নওয়াজ। বাংলাদেশের সমান বয়স ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর ৫ দশকে বাংলাদেশের অদম্য অগ্রযাত্রার পেছনে এদেশের কৃষক, শ্রমিক, ব্যবসায়ী সহ সব মানুষের অবদান সমান। বিপুল জনগোষ্ঠীর কাজের সুযোগ তৈরি হয়েছে শিল্প খাতেও। না হলে তথ্য প্রযুক্তির দুনিয়ায় শুধু কৃষির ওপর ভর করে টিকে থাকা কঠিন হতো। বদলে যাওয়া দুনিয়ায় প্রতিযোগিতায় পিছিয়ে নেই বেসরকারি উদ্যোক্তারা। তলাবিহীন ঝুড়ির তকমা পাওয়া বাংলাদেশ এখন দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক। বদলে যাওয়ার গল্প বিশ্ববাসীকে জানাতে 3 দিনের বিজনেস সামিট। Sincere request to our excellencies
to put message forward and invite your representative countries, business and participating this mega event. We also taking opportunity to invite our corporate leaders and business houses to register and participate. So we need your support also, that the participation, more participation will make it more success. So my humble request to you, please help us to make it very successful. Our President of BCCI, Mr. Jasimuddin, is trying, and I hope our Honorable Prime Minister also will be attending that meeting. So it will be a great occasion for us and for the business. রাজধানীতে এই আয়োজনে উপস্থিত ছিলেন সংসদ সদস্য, শিক্ষাবিদ, গবেষক, ব্যবসায়ী নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনাররা। For Japanese investors, the ease of doing business is really significant. So my humble request to you is please touch upon the ease of doing business or investment climate in each session. So thank you very much. আয়োজকদের আশা 29টি দেশ থেকে ব্যবসায়ী ও উদ্যোক্তারা আসবেন। Those don't have peace and stability, they suffer. Many of the countries which are pretty good, yet since they didn't have peace and stability within their country or in the region, they suffered, they are facing challenges. Look at Ukraine, a nice country. Now they don't have peace and stability. As a result, they are facing challenges. ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ FBCCI এর উদ্যোগে পুরো আয়োজনটি হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। চতুর্থ শিল্প বিপ্লবকে সামনে রেখে দক্ষ জনশক্তি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের স্থায়ী কমিটির সদস্যরা গণভবনে দেখা করতে গেলে প্রধানমন্ত্রী বলেন, উন্নত দেশ গড়তে কৃষি জমি, পরিবেশ প্রতিবেশ রক্ষা করে শিল্পায়নের দিকে এগিয়ে যেতে হবে। রিপোর্ট করছেন নীলাদ্রি শেখর। চিকিৎসা, প্রকৌশল, কৃষি, বিশেষায়িত সব মিলে দেশে বর্তমানে 53টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সমন্বয়ে গঠন করা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের কর্তা ব্যক্তিরা গণভবনে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। প্রধানমন্ত্রী শিক্ষার উন্নয়নে বর্তমান সরকারের নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরেন, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি সামাল দিতে উদ্যোগী হতে বলেন। আমরা আসলে আমাদের অর্থনীতিটা তো অ্যাগ্রো বেস, কৃষিভিত্তিক, কিন্তু সাথে সাথে আমাদের শিল্পায়নেও যেতে হয়। আমরা শিল্পায়নে যাচ্ছি, কিন্তু একটা পরিকল্পিতভাবে যদি আমি না যাই, আমার ছোট্ট জায়গা, আমার লোক সংখ্যা বেশি, সেটা মাথায় রেখেই আপনারা জানেন যে আমরা 100টা শিল্প অঞ্চল গড়ে তুলছি, যে এর বাইরে কেউ শিল্পায়ন করতে পারবে না। আর সেই সব অঞ্চলে একেবারে পরিবেশ প্রতিবেশ রক্ষা থেকে শুরু করে সব ধরনের সার্ভিসের সব সুবিধা আমরা করে দিচ্ছি, দেশি বিদেশি বিনিয়োগগুলি যেন সেখানে হয়, আর আমার কৃষি জমি যেন বেঁচে যায়, সেদিকে আমরা লক্ষ্য রেখেই কাজ করে যাচ্ছি। উন্নত দেশ গড়ার জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নজর দিতে বলেন শেখ হাসিনা। শিল্পক্ষেত্রে পরিবর্তন আসছে বারবার, এই পরিবর্তনে এখন আসছে চতুর্থ শিল্প বিপ্লব, তার উপযোগী আমার মানব সম্পদ গড়ে তুলতে হবে। আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। 26 সালের মধ্যে আমরা আমাদের উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের যাত্রা শুরু হবে। তো সেই যাত্রা থেকে নিয়ে আমরা 2041 সালের মধ্যে আমরা উন্নত দেশ হিসাবে গড়ে উঠবো, সেই হিসেবটা নিয়েছি। এখন এই চতুর্থ শিল্প বিপ্লবের যে আগমনটা, বার্তাটা আমরা পাচ্ছি, আমাদের এখন থেকে যদি আমাদের জনশক্তি সেইভাবে যদি আমরা দক্ষ জনশক্তি হিসেবে গড়ে না তুলতে পারি, তাহলে ওই জায়গাটা আমরা ধরতে পারবো না। কাজে সেইভাবে মাথায় রেখে আমরা কাজ করে যাচ্ছি। স্থানীয় ও সমাজের বিত্তবানদের সহযোগিতা নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে নিজেদের তহবিল গঠন করতে বলেন প্রধানমন্ত্রী, যাতে তারা নিজেরাই তা দিয়ে চলতে পারে। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র অনেক আগেই পুনরুদ্ধার হয়েছে, তাই গণতন্ত্র নতুন করে উদ্ধারের প্রয়োজন নেই। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বোর্ড সভা শেষে ওবায়দুল কাদের বলেন, বিএনপির আগুন সন্ত্রাস নাশকতা থেকে জনগণকে বাঁচাতে আওয়ামী লীগ সতর্ক রয়েছে। রিপোর্ট আরও জানাচ্ছেন ওবায়দুল রশিদ। সেতু ভবনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বোর্ড সভা শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, যেসব সড়ক ও সেতুতে টোল রয়েছে সেখান থেকে শুধু রাষ্ট্রপতি টোল দেওয়া থেকে অব্যাহতি পাবেন।
বিএনপির কর্মসূচির দিন আওয়ামী লীগের কর্মসূচি না দেওয়ার বিষয়ে বিএনপির বক্তব্যের উত্তরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির সাথে সংঘাতের কোনো ইচ্ছে আওয়ামী লীগের নেই। গণতন্ত্র নতুন করে উদ্ধার করার কোনো প্রয়োজন নেই। তারা নিজেরা গণতন্ত্র কতটা গণতন্ত্রে বিশ্বাস করেন সেটা হচ্ছে প্রশ্ন। তারা তো গণতন্ত্র মানে না, তারা গণতন্ত্রে তাদের বিশ্বাস নেই, গণতন্ত্রকে তারা হত্যা করেছে। বিএনপি এমন একটা দল, মির্জা ফখরুল যে গণতন্ত্রের কথা বলে, তার নিজের দলে গণতন্ত্র কোথায়? ওবায়দুল কাদের বলেন, কোনো দল বা দেশকে নিষেধাজ্ঞা দেওয়ার বিধান নেই, তবে যদি বিধান থাকতো তবে মিথ্যাচারের জন্য বিএনপিকে নিষেধাজ্ঞা দেওয়া উচিত। আওয়ামী লীগ কখনো মিথ্যাচার করে না। ডোনাল্ড লু তার যে বক্তব্য, সেই বক্তব্য ভিডিও আছে, অডিও আছে। এখানে মিথ্যাচার করে কেউ কোনো সুবিধা আদায় করতে পারবে বলে আমি মনে করি। তিনি র্যাবের অগ্রগতির প্রশংসা করেছেন, এটা পরিষ্কার। বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির উন্নতি হয়েছে, এটা পরিষ্কার। তিনি কিছু কিছু বিষয়ে সরকারের প্রশংসা করেছেন, এটা পরিষ্কার। এখানে মিথ্যাচারের কি হলো? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগ অবিরাম কর্মসূচিতে থাকবে। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। একদলীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিজয় অর্জন না করা পর্যন্ত ঘরে না ফেরার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, সরকারকে পদত্যাগে বাধ্য করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করা হবে। বিস্তারিত জানাচ্ছেন শাকির আদনান। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকীতে সকালে তার কবর জিয়ারত করেন মহাসচিব সহ দলের সিনিয়র নেতারা। মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমানের আদর্শেই জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি এগিয়ে যাচ্ছে। আজকে আবার সমগ্র জাতি, সমগ্র মানুষ জেগে উঠতে শুরু করেছে এবং গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার যে সংগ্রাম, সেই সংগ্রামে আজকে সমগ্র মানুষ জেগে উঠেছে। বিকেলে রাজধানীতে জিয়াউর রহমানের জন্মদিনের আলোচনায় অংশ নেন কেন্দ্রীয় নেতারা। সরকারের সমালোচনা করে ফখরুল বলেন, আওয়ামী লীগের অনেক নেতাই আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে বিপুল পরিমাণ অর্থ সম্পদের মালিক হয়েছেন। বিদেশে, বিশেষ করে এখন লন্ডনে নাকি সবচেয়ে বেশি আপনার বাংলাদেশিরা বাড়ি কিনছে। এরা কারা? এরা হচ্ছে নতুন নব্য আওয়ামী লীগের ধনীরা, যারা এই দেশের সম্পদ লুট করেছে। তারা আজকে যাদের পায়ে চপ্পল ছিল না, তারা এখন রোলস রয়েস গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এটাই বাস্তবতা বন্ধুরা। আইনগঞ্জ, মুন্সিগঞ্জ, ভোলা ভাইরা যারা প্রাণ দিয়েছেন, তাদের রক্ত ছুঁয়ে আমাদেরকে শপথ নিয়েছি আমরা যে আমরা বাংলাদেশকে একটা গণতান্ত্রিক উদার রাষ্ট্র তৈরি না করে আমরা ঘরে ফিরব না। কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবি জানান দলের সিনিয়র নেতারা। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে শুক্রবার। এর মধ্যে মাঠ ভরে গেছে মুসল্লিতে। দ্বিতীয় পর্বেও থাকবে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এবারও টঙ্গীর তুরাগ তীর থেকে আখেরি মোনাজাত সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। রাসেল জামাদারের ভিডিওচিত্রে আরো জানাচ্ছেন চকর মালিথা। প্রথম পর্বের মতো শীতের তীব্রতা নেই অতটা, আছে মিষ্টি রোদের উষ্ণতা। এর মধ্যে টঙ্গীর তুরাগ তীরে দলে দলে মুসল্লিরা আসছেন বিশ্বাস আর ভালোবাসা নিয়ে। ইজতেমা হচ্ছে পুরো দুনিয়ার মানুষ কিভাবে হেদায়েত পেতে পারে, আল্লাহর কাছে আল্লাহর রাজি করবার জন্য এসেছি। পুরো উম্মতের জন্য হেদায়েতের নাজায়েতের উসিলা হয়ে যায়, এই দোয়া করব আর কি। প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও আছেন বিদেশি মুসল্লি। বাংলাদেশকে ভালোবাসেন বিদেশি এই মেহমানরা। এ পর্বেও মোতায়েন থাকবে আগের মতোই নিরাপত্তা ব্যবস্থা। তাবলিগ জামাতের দেশ বিদেশের শীর্ষ মুরব্বীরা বৈঠক করে ইজতেমা শুরুর কর্ম পরিকল্পনা ঠিক করেছেন। দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমায় শরিক হতে এরই মধ্যে মাঠে জড়ো হয়েছেন লাখো মুসল্লি। ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েক লাখ মুসল্লি এই শামিয়ানার নিচে অবস্থান নিয়েছেন। আগামীকাল ফজরের নামাজের পর শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। চকর মালিথা, চ্যানেল আই, বিশ্ব ইজতেমা, টঙ্গী। দেখছেন জানালের সংবাদ। এই পর্যায়ে নিয়ে নিচ্ছে অশোক লিল্যান্ড ইফাত অটোস লিমিটেড বিরতি।
আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। মঞ্চ নাটকে আলোকিত মঞ্চকন্যা ইশরাত নিশাত স্মরণে থিয়েটারের 8টি শাখায় নাট্যকর্মীদের ইশরাত নিশাত পুরস্কারে ভূষিত করা হয়েছে। পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিশিষ্ট থিয়েটার শিল্পীরা বলেন, ইশরাত নিশাতের মতো থিয়েটার ভালোবাসা ব্যক্তিদের এই পুরস্কার জীবনের অনেক দূর নিয়ে যাবে। বিস্তারিত জাকি আক্তারের রিপোর্টে। মঞ্চ নাটকে নিবেদিত প্রাণ ইশরাত নিশাত থিয়েটারকে ভালোবেসে বহু বছর ধরে দেশ নাটক নাট্য দলের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। মঞ্চ নাটকে ইশরাত নিশাত একাধারে ছিলেন অভিনেত্রী, নির্দেশক ও আবৃত্তি শিল্পী। তার নির্দেশনায় অরক্ষিতা প্রশংসিত হয়েছে। এছাড়া নাসিরুদ্দিন ইউসুফের আলফা চরিত্রে তার অভিনয় দক্ষতা দেখেছেন সবাই। এমন মঞ্চ আলোকিত করা নক্ষত্র হঠাৎ করেই 2020 সালে না ফেরার দেশে পাড়ি জমান। ইশরাত নিশাতের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে প্রথমবারের মতো ইশরাত নিশাত নাট্য পুরস্কার প্রবর্তন করা হলো। শিল্পকলা একাডেমিতে জমকালো আয়োজনে মঞ্চ নাটকের 8টি শাখায় সেরাদের পুরস্কার দেওয়া হয়। বিশিষ্ট জনেরা বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ বাঁচিয়ে রাখতে ইশরাত নিশাতের মতো সংস্কৃতি কর্মী বেশি দরকার। আগামীতে আরও বৃহত্তর পরিসরে এ আয়োজনের প্রত্যাশা করেন তারা। নিশাতের এই ছবিটা দেখে আমার মনে হচ্ছে যে কত বড় জাত অভিনয় শিল্পী, যে ওই বয়সে ও যে গেট আপটা নিয়েছে ওটা আজকাল আমাদের মতো লোকও নিতে চায় না। মৌলবাদের আজ থেকে আমাদের সংস্কৃতি রক্ষা করার জন্য ইশরাত নিশাতের মতো সংস্কৃতি কর্মীর বড় বেশি প্রয়োজন। দেশে একটি ভালো, সুন্দর, সুগঠিত এবং পরিস্ফুটিত পথ আমরা খুঁজে নেব। আপনি যেখানে আছেন, যেভাবে আছেন, নিশ্চয়ই আপনি ভালো আছেন। বাংলাদেশের নাটক এবং সিনেমার কোনো নিরপেক্ষ ক্রিটিক সৃষ্টি হয়নি আজ পর্যন্ত, এবং এটা আমাদের একটা বিরাট দুর্বলতা। মঞ্চকন্যা ইশরাত নিশাত নাট্য পুরস্কারে যৌথভাবে শ্রেষ্ঠ মঞ্চ পরিকল্পক ও শ্রেষ্ঠ সঙ্গীত পরিকল্পক ইউসুফ হাসান অর্ক, আলোক পরিকল্পক অম্লান বিশ্বাস, শ্রেষ্ঠ অভিনেতা নারী মানামি ইসলাম কনক, শ্রেষ্ঠ অভিনেতা পুরুষ সুকর্ণ হাসান সহ অন্যান্য শাখায় বিজয়ীদের পুরস্কার তুলে দেওয়া হয়। নানা বাস্তবতার মধ্যে দিয়ে তারপরেও এই স্বীকৃতি হয়তো একটা প্রেরণা হয়েই থাকবে। হল থেকে বেরোনোর পরে নিশাত আবার ডেকে বলতো, অম্লান তুই এই কাজটা করেছিস, এটা ঠিক আছে, আর এই পাশ থেকে যে লাইটটা দিলি ওইটা মনে হয় তুই আরেকবার ভাবতে পারিস। যাকে 35 দিনের কোলে নিয়ে আমি রিহার্সালে চলে এসেছিলাম। ভবিষ্যতে মঞ্চ নাটকে এগিয়ে নিয়ে যাবেন যারা, তারা প্রত্যেকে ইশরাত নিশাতের মতো ভালোবেসে মঞ্চ নাটক করবেন বলে আশা করেন গুণীজনেরা। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। এবারে রয়েছে কৃষি সংবাদ। চাঁদপুরের মেঘনা নদীতে অবৈধভাবে নিধন হচ্ছে বেলেপোনা। 150 থেকে 200 টাকায় পাড়া মহল্লায় বিক্রি হচ্ছে রেণুপোনা। পোনা রক্ষায় চাঁদপুরের মেঘনায় 3 ধাপে বিশেষ কম্বিং অপারেশন চালু করেছে জেলা মৎস্য বিভাগ। চাঁদপুর থেকে মোর্শেদ আলমের পাঠানো তথ্য, ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন সুদীপ্তা মাহমুদ। সংখ্যাগত দিক থেকে হিসেব করলে 1 কেজিতে হয় 3.5 থেকে 4 হাজার বেলেপোনা, অথচ পরিপক্ক বেলে মাছ আকারে প্রায় 30 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। কিছু অসাধু জেলে এসব বেলেপোনা সহ রেণুপোনা ধরতে ব্যবহার করছে কোনা, মশারি, চরঘেরা ও বেহেন্দি সহ ছোট ছোট ফাঁস জাল। এসব জাল ব্যবহার বন্ধে মৎস্য বিভাগ বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করছে। বিগত বছর 2 ভাগে এই অপারেশন চললেও এবার তা 3 ধাপে চালানো হচ্ছে। এই অভিযানে আমরা বিভিন্ন ধরনের জাল, যেগুলো নিষিদ্ধ জাল, যেমন কারেন্ট জাল, মশারি জাল, বেহেন্দি জাল, চরঘেরা জাল, এই বিভিন্ন যে ক্ষতিকারক জালগুলো আমরা এটা নদীতে পাচ্ছি এবং আমরা স্থলেও অভিযান চালানো হচ্ছে। এবং এটা আপনারা জানেন, জেলা প্রশাসন, কোস্টগার্ড, নৌ পুলিশ, জেলা পুলিশ এবং মৎস্য অধিদপ্তর সম্মিলিতভাবে এই অভিযানটা পরিচালিত করছে এবং আমরা বিপুল পরিমাণে এই জাল আমরা পাচ্ছি এবং আমরা এটা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আমরা ধ্বংস করছি এবং এর সাথে কিছু জাটকা ধরা পড়ছে। আমাদের এই অভিযান অব্যাহত চলবে এবং আশা করি যে এর মাধ্যমে আমাদের এই ছোট মাছগুলো রক্ষা পাবে।
চাঁদপুর শহরের পুরান বাজার, হরিসভা, বহরিয়া, হরিণাঘাট ও কালীখোলা এলাকায় অনেক জেলে এসব জাল ব্যবহার করে পোনা নিধন করছে। আমরা তো এটা আল্লাহ পাকের দান জিনিস, এটা আমরা ধরি, আমাদের ব্যবসা এটা। আমরা তো কাস্কি মাছ, তো এটা বড় হয় না ভাই, কাস্কি মাছ ধরি আমরা। অভিযানের সময় যদি অভিযান জালরা ঠিক পালন করে, এখন যদি অভিযান যদি জালরা ধরে মনে লিয়া জায়গা, তো জালরা খাইয়া বাঁচবো কি? একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে কম্বিং অপারেশন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। ষড়ঋতুর বাংলাদেশে বৈচিত্র্যময় প্রকৃতি বছর জুড়ে ভিন্ন ভিন্ন রূপ নিয়ে হাজির হয় আমাদের সামনে। উত্তরের হিম বাতাস নিয়ে আসে শীতের আগমনী বার্তা। এ সময় বাংলার প্রকৃতি পায় ভিন্ন রূপ। প্রকৃতি সংবাদে পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কার্যদিবসের সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে, তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। আগের কার্যদিবসের চেয়ে ডিএক্সিএক্স সূচক 7 পয়েন্ট বেড়ে ৬,২৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন হাতবদল হয়েছে ৩৬০টি কোম্পানির ৫৯০ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে ৩৪৩ কোটি ৬১ লাখ টাকা কম। এর মধ্যে দাম বেড়েছে ৭৬টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৪টি কোম্পানির শেয়ারের দাম। জানাবো খেলার খবর।